আপনার কি মনে হয় যে হাত ধোয়ার পরেও মনে হলো হাতটা নোংরা আছে, হাত থেকে জীবাণুটা ঠিকঠাক যায়নি বা ঠিকঠাক হাত পরিষ্কার হয়নি, তার জন্য আবার হাত ধুতে যাচ্ছেন, হাত ধুয়ে মনটা ঠিক শান্তি হচ্ছে না? হ্যাঁ, এরকম যদি হয় তাহলে হতে পারে আপনি ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নামক একটি মানসিক রোগে ভুগছেন, যেটি সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে আলাদা। আমরা নিউরোসাইকিয়াট্রিস্টরা নিজেদের মধ্যে বলা করি যে যত মানসিক রোগ আছে তার মধ্যে সবচেয়ে কষ্টের এই ওসিডি। হ্যাঁ, আজকের ডিসকাশন এই টপিকেই, এই ওসিডি কি, ওসিডি কেন হয়, কি কারণে আমাদের ব্রেনের মধ্যে কি ঘটে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাব বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সাথে ওসিডির কি ডিফারেন্স, কি বা তার ট্রিটমেন্ট, ওসিডি হলে কি করতে পারি আমরা, চলুন দেখে নিই। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে. জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ। বারবার হাত ধোয়ার ইচ্ছা বা হাত ধোয়ার পরেও মনে হলো যে আমার হাতটা বোধহয় নোংরা আছে, হাতের মধ্যে বোধহয় জীবাণু লেগে আছে, এই হাত দিয়ে যদি আমি বাচ্চাকে খাওয়াই তাহলে তার ইনফেকশন হয়ে যেতে পারে, বা আমি নিজে যদি খাই তাহলে আমার ইনফেকশন হয়ে যেতে পারে। এই যে ভয় এবং এই ভয়ের চিন্তাটা কন্টিনিউয়াসলি মাথার মধ্যে ঘুরতে থাকা এবং সেই সাথে ডিস্ট্রেস হওয়া, এই ফিলিংসটাই হলো ওসিডি। ওসিডি দুটো কম্পোনেন্ট থাকে, একটি হলো অবসেশন, মানে চিন্তা আসাটা যে আমার বারবার হাত নোংরা হয়ে যাচ্ছে, নোংরা হাতে যদি আমি খাই তাহলে আমি অসুস্থ হয়ে যাব, আবার হাতটা ধুয়ে আসি, এই মনে আসাটা হচ্ছে অবসেশন, এবং হাত ধুতে যাওয়াটা হচ্ছে কম্পালশন। চিন্তা আসাটা হলো অবসেশন, তার জন্য যে অ্যাক্টটা মানুষ করলেন সেটা হচ্ছে কম্পালশন। এই দুটো মিলিয়েই হচ্ছে রোগ। ওসিডিতে দেখা যায় যে একজন মানুষের একটা ইরেজিস্টেবল, মানে এমন একটা চিন্তা আসে যেটা তিনি আটকাতে পারেন না, কন্টিনিউয়াসলি তার মনের মধ্যে চলে, রিপিটেটিভ থট, মানে বারবার সেই চিন্তাটা আসে। তিনি হয়তো অন্য কাজ করতে চলে গেছেন, তারপর তার মাথায় ঘুরতে থাকছে যে তার হাত নোংরা আছে, হাত থেকে ইনফেকশন ছড়াবে, হাত নোংরা, হাত থেকে ইনফেকশন ছড়াবে, এবং এই বারবার চিন্তা আসাটা তার মনের মধ্যে একটা মারাত্মক কষ্ট তৈরি করে। তিনি অত্যন্ত মনোকষ্টের মধ্যে থাকেন। সারা পৃথিবী জুড়ে প্রায় 1 থেকে 3%, মানে 100 জনে প্রায় 1 থেকে 3 জনের এই ওসিডি রোগটি হয়। সুতরাং বেশ কমন সমস্যা এটি। এবং যে টপিকে ডিসকাশন সেটি হচ্ছে ওয়াশিং কন্টামিনেশন টাইপ অফ ওসিডি। এছাড়া আরো বিভিন্ন রকম ওসিডি আমরা পাই, সেটা আমার পরের ভিডিওগুলোতে আসবে। এবার আসি, এই ওসিডি কেন হয়। আমাদের ব্রেনের মধ্যে একটি সার্কিট আছে, এটিকে সিএসটিসি লুপ বলে। এই সিএসটিসি হলো কর্টিকো থ্যালামো স্ট্রাটোকর্টিক্যাল সার্কিট। এই সার্কিটের কাজ হলো আমাদের চিন্তা ভাবনাগুলোকে ফিল্টার করে অ্যাকশনে কনভার্ট করা। মানে আমার চিন্তা আসছে যে আমার হাতটা নোংরা হয়েছে, আমাকে হাতটা ধুতে যেতে হবে, এবং এই সিএসটিসি লুপ ফিল্টার করে দেয় যে হ্যাঁ, হাতটা সত্যি সত্যি নোংরা হয়েছে, যাও গিয়ে হাত ধুয়ে এসো। তখন আমরা গিয়ে হাতটা ধুয়ে আসি। এবার এই সিএসটিসি লুপ যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায় বা ওইখানে যদি সেরোটোনিন ডিসরেগুলেশন হয়, তখন দেখা যায় যে আমাদের এই চিন্তা আসার যে ফিল্টারটা নষ্ট হয়ে যায়। ফিল্টার নষ্ট হয়ে গিয়ে একটা ফিডব্যাক লুপের মতন হয়ে যায়, এবং ওই চিন্তাটা আর ফিল্টার হতে পারে না, এবং কন্টিনিউয়াসলি ওই হাত নোংরা হয়ে যাচ্ছে, হাত নোংরা হয়ে যাচ্ছে। ব্রেনের কাছে ইনফরমেশন যায় যে হাত নোংরা হয়ে যাচ্ছে, তোমাকে হাত ধুতে যেতে হবে, বা রিপিটেটিভ থটস আসতে থাকে। সুতরাং এই ইন শর্ট, এই সিএসটিসি লুপের ডিসফাংশন হলে বা সিএসটিসি লুপে যদি সেরোটোনিন ডিসরেগুলেশন হয়, তখন এই ওসিডি নামক রোগটি হতে পারে। এছাড়াও কিছু নিউরোট্রান্সমিটার আছে সেরোটোনিন ছাড়াও, যেমন ডোপামিন, গ্লুটামেট, এরাও এই সার্কিটটাকে ডিসফাংশন হতে সাহায্য করে যারা ওসিডিতে ভুগছেন তাদের ক্ষেত্রে। এবার আসি, যারা রেগুলার হ্যাবিট আর ওসিডির মধ্যে কি ডিফারেন্স। রেগুলার হ্যাবিট যারা রিপিটেটিভ বিহেভিয়ার করেন তাদের ক্ষেত্রেও এক চিন্তা বারবার আসে, তারাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, কিন্তু সেই পরিষ্কার পরিচ্ছন্নতা বা পরিষ্কার করার জন্য তাদের মনের মধ্যে কোনো ডিস্ট্রেস হয় না, কোনো কষ্ট হয় না। তারা পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকতে পছন্দ করেন। তারা যেদিন চান সেদিন কাজটাকে আটকে উঠতে পারেন, বা যেদিন বেশি করতে চান বেশি করতে পারেন। কোনোদিন মনে হলো আজকে ঘরটা আরো পরিষ্কার রাখবো, তারা যখন চান তখন এই কাজটাকে তারা কন্ট্রোল করতে পারেন। কিন্তু যারা ওসিডিতে ভুগছেন তাদের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি চিন্তাটা আসতেই থাকে, তাদের অনিচ্ছা সত্ত্বেও তারা কাজটি করতে বাধ্য হয়, এবং তারা কন্টিনিউয়াসলি তাদের মাথার মধ্যে চিন্তাটা আসার জন্য তারা এই রিপিটেটিভ অ্যাক্ট করতে থাকে। তাদের মনে হয় তাদের হাত নোংরা হয়ে যাচ্ছে, হাতটা এখনই পরিষ্কার করতে হবে, না পরিষ্কার করা পর্যন্ত তাদের অসুবিধা হয়। এবং যারা ওসিডিতে ভোগেন তারা টাইম ম্যানেজ করতে পারেন না। আপনি ভাবুন, একটা মানুষ ধরুন তার রেগুলার কাজের সাথে সাথে যদি 50 থেকে 60 বার শুধুমাত্র হাত ধুতেই যান, তাহলে তার কতটা সময় নষ্ট হয়ে যাচ্ছে।
সুতরাং এই হাত ধোয়া বা ওয়াশিং কন্টামিনেশন টাইপ অফ ওসিডি ভীষণ প্রবলেমেটিক একটা সমস্যা, যেটা নর্মাল ক্লিনলিনেস থেকে, যা পরিষ্কার পরিচ্ছন্ন যারা টিপটপ থাকতে পছন্দ করেন বা যারা পারফেকশনিস্ট তাদের থেকে আলাদা। পারফেকশনিস্টদের ক্ষেত্রে এই কষ্টটা হয় না এবং তারা টাইমের মধ্যে পুরো কাজটা কমপ্লিট করতে পারেন, কিন্তু যাদের ওসিডি থাকে তারা টাইমে কাজ কমপ্লিট করতে পারেন না, পরপর সমস্ত কাজ দেরি হতে থাকে, সারাদিনের যা টাস্ক তারা কমপ্লিট করতে পারেন না। এবং মজার ব্যাপারটা হলো যারা ডেইলি হ্যাবিট বা ডেইলি ক্লিনলিনেস, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন, তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করে খুব আনন্দ পান, যে তারা খুশি হন যে হ্যাঁ সব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি। কিন্তু যাদের এই ওয়াশিং কন্টামিনেশন টাইপ ওসিডি আছে তারা কিন্তু ভীষণভাবে কষ্ট পান। তিনি বুঝতে পারছেন যে সত্যি সত্যি হাতটা নোংরা হয়নি বা এর থেকে আমার ইনফেকশনের ভয় নেই, তা সত্ত্বেও তিনি আটকাতে পারছেন না। তিনি নিজে চলে যাচ্ছেন, হাতটা ধোয়ার পরে ভাবলেন হ্যাঁ এবারে ঠিক আছে, কিছুক্ষণ পরে আবার চিন্তা চলে এলো যে না এই হাত থেকে তোমার ইনফেকশন ছড়াবে, জীবাণু হাতের মধ্যে লেগে আছে, আবার হাত ধুতে হবে। এবং টিপিক্যালি করোনার সময় আমরা দেখেছি যে অনেক এই ওয়াশিং কন্টামিনেশন টাইপ অফ ওসিডি অনেক বেশি পাওয়া যেত, যেহেতু করোনার ভয়ে সাধারণ মানুষ সবাই হাত ধুয়েছে। সেই সাথে যারা জেনেটিক্যালি প্রোন টু ওসিডি ছিল বা যাদের এক্সিস্টিং ওসিডি কিন্তু কন্ট্রোলে ছিল, সাপ্রেস ছিল, তাদের সবারই সিমটমস বেড়ে গেছিল। তাহলে এরকম সিমটমস হলে আমরা কি করব? আমরা সত্তর আমাদের নিকটবর্তী একজন নিউরোসাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করব এবং প্রপার অ্যাসেসমেন্ট করাবো। একটি স্কেল আছে ভীষণ ভালো, এল ব্রাউন অবসেসিভ কম্পালসিভ স্কেল, এই স্কেল দিয়ে অ্যাসেসমেন্ট করা হয়। সেই সাথে হিস্ট্রি নিতে হয়, প্রপার অ্যাসেসমেন্ট করতে হয় যে শুধু ওসিডি আছে না অন্য টাইপের ইলনেস তার সাথে আছে, ওসিডির সাথে অন্য অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার ভীষণ কমন, অ্যাসেসমেন্ট করে নিতে হয়। বা পেশেন্টের ইনসাইট কেমন আছে, পেশেন্টের রোগ সম্পর্কে ধারণা কি, সেগুলো আমাদেরকে অ্যাসেসমেন্ট করে নিতে হয়। অ্যাসেসমেন্টের পরে আমাদের ট্রিটমেন্ট স্টার্ট করতে হয়। ট্রিটমেন্ট দুভাবে হয়, ফার্মাকোথেরাপি, সাইকোথেরাপি। ফার্মাকোথেরাপি করেন ডাক্তারবাবুরা, সাইকোথেরাপি করেন সাইকোলজিস্টরা। ওসিডিতে যে ওষুধগুলো আমরা ব্যবহার করি সেগুলো দেখা যায় যে একটু হাই ডোজে গিয়ে কাজ করে, সুতরাং রুগীদের একটু ধৈর্য রাখতে হয়। অনেক সময় রুগীরা অধৈর্য হয়ে পড়েন, ডাক্তার দেখাচ্ছি তাও সিমটম কমছে না। দেখা যায় আস্তে আস্তে ডোজ টাইট্রেশন করে যখন আমরা ডোজটা বিল্ড আপ করি, আস্তে আস্তে সিমটমগুলো কমে যেতে থাকে, চিন্তাগুলো আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে। এছাড়া সাইকোথেরাপিতে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা এক্সপোজার রেসপন্স বিহেভিয়ারাল থেরাপি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি থেরাপি যেটি ওসিডিতে খুব ভালো কাজ করে। যারা প্রপার ঠিকঠাকভাবে থেরাপি নিতে পারেন তাদের জন্য ওষুধের ডোজ অনেক কম লাগে। এবং ফ্যামিলি এডুকেশন ওসিডির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। বেশিরভাগ বাড়ির লোক ভাবেন ওটা ওর বদ অভ্যাস, ইচ্ছা করে করছে, এই তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য এটা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা খুব কষ্টের মানসিক রোগ। আমরা নিউরোসাইকিয়াট্রিস্টরা নিজেদের মধ্যে বলা করি যে যত মানসিক রোগ আছে তার মধ্যে সবচেয়ে কষ্টের এই ওসিডি। এখানে তিনি নিজে চাইছেন চিন্তাটা না আসুক, তা সত্ত্বেও এই চিন্তাটা চলে আসা এবং তার সমস্ত লাইফকে হ্যাম্পার করা, এটা ভীষণ কষ্টের একটা মানসিক রোগ। এবং এই কষ্টে যিনি ভুগছেন এবং ডাক্তারবাবুরা তারাই বুঝতে পারেন যে একটা মানুষ যিনি ওসিডির মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি কতটা কষ্ট পেতে পারেন, যেটা অনেক সময় বাইরে থেকে যারা দেখছেন তার ফ্যামিলি মেম্বাররা অ্যাসেস করতে পারেন না যে অ্যাকচুয়ালি ভিতরে তিনি কতটা কষ্ট পাচ্ছেন। এছাড়া লাইফস্টাইল ম্যানেজমেন্ট ওসিডি ট্রিটমেন্টে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক টাইমে ঘুমানো, স্ট্রেস ম্যানেজ করা, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা, এগুলি খুবই জরুরি ওসিডি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ওসিডি যদি আনট্রিটেড থাকে, কেউ যদি ভাবে আমি ট্রিটমেন্ট করাবো না বা যদি বুঝতে না পারে যে তিনি রোগে ভুগছেন, তাহলে অনেক ক্ষেত্রে আমরা দেখি রোগীরা খুবই অবসাদে ভোগেন, ওসিডির সাথে সাথে ডিপ্রেশন যোগ হয়ে যায়, সেই সাথে তার চিন্তা চলে আসে, তার কর্মজীবনের সমস্যা হয়, অনেক সময় জব চলে যায়, অনেক সময় দেখা যায় তাদের দাম্পত্য কলহ দেখা যায়, সাংসারিক অশান্তি শুরু হয়ে যায়, বা অনেকে চামড়া ক্ষতি হয়, বারবার হাত ধুয়ে ধুয়ে তাদের হাতে চামড়া নষ্ট হয়ে যায়। এটা আমরা একদম রেগুলার আমাদের প্র্যাকটিসে দেখে থাকি। সুতরাং এই বারবার হাত ধোয়ার সমস্যা এটি একটি গুরুত্বপূর্ণ সিমটম। যদি দেখেন আপনি বা আপনার পাশে বাড়ির কেউ এরকম ধরনের সমস্যায় ভুগছে বা পরিচিত কেউ ধরনের সমস্যায় ভুগছে, তাকে অবশ্যই সাজেস্ট করুন নিকটবর্তী নিউরোসাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবু দেখিয়ে অ্যাসেসমেন্ট করাতে যে এটি কোনো ওসিডি রোগ না, এটি রোগ নয়। অ্যাসেসমেন্ট করানোর পরে ডাক্তারবাবু যদি বলে দেন যে এটি একটি মানসিক সমস্যা, তখন তার প্রপার ট্রিটমেন্ট খুব জরুরি। ওসিডি একটি নিরাময়যোগ্য অসুখ, যাদের ক্ষেত্রে একটু বেশি দিন ওষুধ খেতে হয় তাদের ক্ষেত্রে ধৈর্য রেখে ট্রিটমেন্ট করাতে হয়। ওসিডি একটি নিরাময়যোগ্য অসুখ এবং এটি নিয়ন্ত্রণ ওষুধ দ্বারা সম্ভব, এবং প্রপার ট্রিটমেন্ট এবং প্রপার ওষুধের চিকিৎসা এবং প্রপার থেরাপি যদি করা যায় তাহলে একজন ওসিডি পেশেন্ট খুব সহজেই সুস্থ হয়ে উঠতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন। আশা করছি ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করতে পেরেছি। আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেল মনের কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।